বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের ভোটার বৃন্দ এবং জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল গনি। আমি আজকে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন এবং বিএনপির প্রার্থী জনাব সরোয়ার আলমগীর সাহেবের আইনি যে মামলা উচ্চ আদালতে পেন্ডিং রয়েছে, চলমান রয়েছে, সে সম্পর্কে আমি আজকে একটু ব্রিফ করছি। যে আমি আইনজীবী হিসেবে অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের আইনজীবী প্যানেলে কাজ করতেছি। পাশাপাশি আমি অধ্যক্ষ নুরুল আমিন সাহেবের দাঁড়িপাল্লা মার্কার চিফ এজেন্ট হিসেবে কাজ করছি। সেজন্য আজকে আমি আইনজীবী হিসেবে কিছু কথা বলবো এবং চিফ এজেন্ট হিসেবে আমি কিছু কথা বলবো। মূলত অধ্যক্ষ নুরুল আমিন সাহেব একটি নির্বাচন কমিশনে একটি আপিল দায়ের করেছেন সরোয়ার আলমগীর সাহেবের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে। আমরা আগেও বলেছি আমরা এই মামলাটা কেন করেছি। যে সরোয়ার আলমগীর সাহেব, উনি একজন ঋণ খেলাফি এবং উনি হলফনামায় ভুল তথ্য দিয়েছেন, সবগুলো তথ্য দেন নাই। এই গ্রাউন্ডে আমরা আপিলটা দায়ের করেছি নির্বাচন কমিশনে। আর ওনার নমিনেশনটা কেন বাতিল হয়েছে, কি কারণে বাতিল হয়েছে, নুরুল আমিন সাহেবের মামলার কারণে বাতিল হয়েছে নাকি ব্যাংকের মামলার কারণে বাতিল হয়েছে, আমি আজকে সেটা একটু ডিসকাস করব। আমি আশা করছি আপনারা আমার ভিডিওটা শুনলে আমি তথ্যভিত্তিক ডকুমেন্ট দিয়ে কথা বলবো, আন্দাজি কোনো কথা বলবো না। আমি তথ্য এবং কাগজপত্রের ভিত্তিতে আপনাদের সম্মুখে আমি এই কথাগুলো পেশ করছি। আসলে ঋণ খেলাফিটা কি? অনেকে আপনাদের কর্মীরা বলছেন যে উনি একজন ব্যবসায়ী, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা লেনদেন থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নাই, আপত্তি থাকার কথা না। একজন ব্যবসায়ীর হাজার হাজার কোটি টাকার ঋণ থাকতে পারে, কিন্তু ঋণ খেলাপিটা কি জিনিস এটা আপনাদের বুঝতে হবে। সরোয়ার আলমগীর সাহেবের কাছে যত ব্যাংকগুলো টাকা পায়, সবগুলো ব্যাংকের টাকা না দেওয়ার কারণে সবগুলো ব্যাংক নিম্ন আদালতে মামলা করেছে। নিম্ন আদালতে অর্থঋণ মামলা করেছে এবং জারি মামলা হয়েছে। অর্থাৎ উনি লোন ডিফল্টার হিসেবে, ঋণ খেলাপি হিসেবে সকল ব্যাংকের মামলাগুলোতে উনি ঋণ খেলাপি হিসেবে রায় হয়েছে। মামলা, এই যে ব্যাংকগুলো টাকা না দেওয়ার কারণে ব্যাংকগুলো মামলা করতে বাধ্য হয়েছে। নিম্ন আদালতে উনি ঋণ খেলাপি হিসেবে ঘোষিত হয়েছেন। এই ঋণ খেলাপির অর্ডারের বিরুদ্ধে, নিম্ন আদালতের অর্ডারের বিরুদ্ধে সরোয়ার আলমগীর সাহেব মহামান্য হাইকোর্টে একটি মামলা করেছেন, কয়েকটা মামলা করেছেন। অর্থাৎ উনি যাতে ঋণ খেলাপি হিসেবে ওনার নামটা লিস্টে না থাকে, সেজন্য উনি মহামান্য হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছেন। তাহলে আপনি যদি ঋণ খেলাপি না হন, তাহলে আপনি হাইকোর্টে কেন মামলা করেছেন? নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে কেন মামলা করেছেন? আপনি ঋণ খেলাপি, যেহেতু আপনি নির্বাচন করবেন, সেজন্য আপনি উচ্চ আদালত থেকে একটি স্টে অর্ডার নিয়েছেন। তাহলে আপনি যদি ঋণ খেলাপি না হন, নিম্ন আদালত আপনাকে ঋণ খেলাপি ঘোষণা না করে, আপনি কেন হাইকোর্টে আসলেন? হাইকোর্টে এই জন্যই আসছেন যেহেতু আপনি নির্বাচন করবেন, আপনার নাম ঋণ খেলাপির লিস্টে নাম আছে, বিভিন্ন আদালতের রায় আছে, সেজন্য আপনি যাতে নির্বাচনটা করতে পারেন, সেজন্য মহামান্য হাইকোর্টের আদেশে আপনি ঋণ খেলাপির বিষয়টা আপনি স্থগিতাদেশ নিয়েছেন। এর মাধ্যমেই এটা প্রতিষ্ঠিত যে আপনি একজন ঋণ খেলাপি ছিলেন। আর এতদিন আপনি ঋণ খেলাপির বিষয়টা আপনি হাইকোর্ট আসেন নাই, এত বছর আসেন নাই। এটা অনেক আগের রায় জজ কোর্টের মামলাগুলোতে। যেহেতু আপনি নির্বাচন করবেন, ইন দ্য মিন টাইম আপনি রিসেন্টলি হাইকোর্ট থেকে একটা স্থগিতাদেশ নিয়ে আপনি মনোনয়নপত্রটা জমা দিয়েছেন, যাতে করে হাইকোর্টের আদেশে আপনার মনোনয়নটা বৈধ হিসেবে রাখে। সেজন্য এটা একটা বিষয়। এরপরে হচ্ছে আপনি হলফনামায়
অনেকগুলো ভুল তথ্য দিয়েছেন। এই যে হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা পাবেন। এখানে আপনি হলফনামায় এই 4টা ব্যাংকের কথা, 1 2 3 4 5টা ব্যাংকের কথা আপনি উল্লেখ করেছেন। শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার লিজিং ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, এই ব্যাংকগুলোর কথা আপনি বলেছেন। কিন্তু আপনি হলফনামায় ব্যাংক এশিয়ার তথ্য দেন নাই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য দেন নাই। এখানে 2টা ব্যাংকের কথা আপনি গোপন করেছেন। এখানে বিভিন্ন পত্রিকার রিপোর্ট এবং মামলার নথিপত্রে 214 কোটি টাকা 5টা ব্যাংকের আপনার ঋণ খেলাপি হিসেবে তথ্য রয়েছে। এবং আপনি এই হলফনামায় আপনার মামলাগুলোতে কোন সালের স্টে অর্ডার হাইকোর্টের আছে সেটাও আপনি গোপন করেছেন। আপনি দিয়েছেন এখানে 13 সাল থেকে আপনার নাকি হাইকোর্টের স্থগিতাদেশ আছে, 14 সালে স্থগিতাদেশ আছে, 15 সালে স্থগিতাদেশ আছে, 19 সালে স্থগিত আছে। কিন্তু আপনি যেটা মনোনয়নপত্রে মহামান্য হাইকোর্টের আদেশ দাখিল করেছেন সেটা হচ্ছে 2025 সালের, আপনি সেটা গোপন করেছেন। আপনি এখানে আপনার বলেছেন 2013 সালে আপনি স্থগিতাদেশ নিয়েছেন, এরপরে আর 13 সাল থেকে আজকে 12 বছরের আপনি কোনো তথ্য দেন না হাইকোর্টের কি অবস্থা হয়েছে। তাহলে আপনি অনেকগুলো বিষয় এখানে লোন ডিফল্টার, আপনি অনেক প্রতিষ্ঠানের আছেন, আপনি ব্যক্তিগতভাবে লোন ডিফল্টার, আপনি একক কোনো লোন নেন নাই এরকম এটা কলামটা খালি রেখেছেন। যৌথ আপনি অনেক লোন নিয়েছেন, যৌথ এটা আপনি খালি রেখেছেন। আপনি শুধু প্রতিষ্ঠানের 4টা ব্যাংক দেখিয়েছেন। আপনি প্রতিষ্ঠানের অনেকগুলো ব্যাংক গোপন করেছেন, 2টা ব্যাংক গোপন করেছেন, একক লোনগুলো গোপন করেছেন, যৌথ লোনগুলো গোপন করেছেন। সুতরাং আমরা এই গ্রাউন্ডে আপনি একজন লোন ডিফল্টার এবং আপনি হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন। নির্বাচন কমিশনের আইনে এবং প্রচলিত বাংলাদেশের সংবিধানের আলোকে আইনে আপনি এগুলো গোপন করে আপনার প্রার্থিতার অযোগ্যতা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনি প্রতিষ্ঠিত করেছেন। যার কারণে নুরুল আমিন সাহেব যেহেতু একজন প্রার্থী, আইনে বলেছেন যে কোনো প্রতিষ্ঠান কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, আপত্তি থাকলে, সংক্ষুব্ধ হলে মামলা দায়ের করতে পারবে কোনো প্রতিষ্ঠান, কোনো প্রার্থী মামলা দায়ের করতে পারবেন, এটা আইনে স্পষ্ট বিধান রয়েছে। সুতরাং যেহেতু নুরুল আমিন সাহেব একজন জনগণের মনোনীত, জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী, উনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনি যে ভুল তথ্য দিয়েছেন, আপনি একজন লোন ডিফল্টার, সেজন্য ওনাকে আইন পারমিট করেছেন উনি আপিল করার জন্য। সেজন্য উনি নির্বাচন কমিশনে আপিলটা দায়ের করেছেন আপনার প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে। তাহলে আপনি অথচ বলছেন আমরা মামলাবাজ, নুরুল আমিন সাহেব মামলাবাজ। তাহলে উনি আইনের আলোকে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলাটা দায়ের করেছেন। আপনি যদি এখন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখান, নির্বাচন কমিশনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখান, সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে আপনি নির্বাচিত হওয়ার পরে কতটুকু আইন পালন করবেন? এটাতে এর মাধ্যমে কি বোঝা যায়? আপনি যদি এখনই আইন না মানেন, একজনকে মামলাবাজ বলেন, উনি আইনের আলোকেই তো মামলা করেছেন, তা আপনি একজন পার্লামেন্ট মেম্বার হবেন, আপনি এখন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন আপনি আইন প্রণেতা হবেন, সংসদে আপনি একজন সদস্য হবেন, ফটিকছড়ির একজন জনপ্রতিনিধি হবেন। তাহলে আপনি তো এখন থেকেই আইন ভঙ্গ করার জন্য আপনি শুরু করেছেন। যিনি একজন আইনের আশ্রয় নিয়েছে ওনাকে মামলাবাজ বলছেন। আর নুরুল আমিন সাহেব কেন এই আপিলটা দায়ের করেছেন? এই ব্যাংকের টাকাগুলো আপনার টাকা না, এগুলো আপনার দলের টাকা না, এই ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা। জনগণের হাজার হাজার কোটি টাকা এভাবে ব্যাংক থেকে ইতিমধ্যে পাচার হয়েছে, ইতিমধ্যে অনেক ডিফল্টারদের মাধ্যমে এই ব্যাংকের টাকাগুলা তছরূপ হয়েছে। সুতরাং যেহেতু ব্যাংকের টাকা জনগণের টাকা, নুরুল আমিন সাহেব জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের পক্ষে এই আওয়াজ তুলেছেন এবং এটা উনি আইনের মাধ্যমেই তুলেছেন। এই যে আপনি মামলাবাজ বলছেন, নির্বাচন রিটার্নিং অফিসারদের রায়ের বিরুদ্ধে সারা দেশে কতগুলো মামলা হয়েছে, কত শত মামলা হয়েছে, তাহলে কি সবাই মামলাবাজ? এই নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে
হাইকোর্টে অনেকগুলো রিট পিটিশন হয়েছে, শত শত রিট পিটিশন হয়েছে, তাহলে ওনারা কি মামলাবাজ? আপনার দলেরও তো অনেকে মামলা করেছেন নির্বাচন কমিশনে, দেশের বিভিন্ন আসনে হাইকোর্টে মামলা করেছেন আপনার দলের লোকেরা বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে, তাহলে ওনারা কি মামলাবাজ? আইনের আশ্রয় নেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আইনের আশ্রয় নেই, ওটাকে যদি আপনি মামলাবাজ বলেন, তাহলে এটা কি হলো? সুতরাং আমরা যেটা বলছি, আমরা এটা রাজনৈতিক হয়রানি করার জন্য রাজনৈতিক মামলা নয়, এটা কোনো গায়েবী মামলা নয়, এটা রাজনৈতিক কোনো মামলা নয়। আমরা যদি নুরুল আমিন সাহেব যদি মামলাবাজ হতো এই 1-1.5 বছরে, তো কোনো মামলা জামাত ইসলামের পক্ষ থেকে, নুরুল আমিন সাহেবের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। চাইলে তো অনেক মামলা করতে পারতো, কিন্তু আমরা তো মামলা করি নাই, নুরুল আমিন সাহেব মামলা করে নাই। এবং আপনার সাথেও আমাদের সুসম্পর্ক ছিল, নুরুল আমিন সাহেবের সাথেও আপনার সুসম্পর্ক ছিল। আপনি যদি সঠিক তথ্যটা হলফনামায় দিতেন, গোপন না করতেন, ব্যাংকের টাকাগুলো পরিশোধ করে আসতেন, তাহলে আপনার সাথে মিলেমিশে নির্বাচন করাতে কোনো আপত্তি ছিল না। আপনি সেই সুযোগটুকু করে দিয়েছেন। নুরুল আমিন সাহেবকে আইনের যাওয়ার জন্য আপনি সুযোগটা করে দিয়েছেন, যেহেতু আপনি লোন ডিফল্টার এটা প্রতিষ্ঠিত, এটা আপনি শেষ করে আসতে পারেন নাই, হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন, সেই সুযোগটা মামলা করার জন্য আপনিই দিয়েছেন, আপিল করার জন্য সেই সুযোগটা আপনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনি যদি উচ্চ আদালতের আদেশ নিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করে আপনি নির্বাচনে আসেন, কোনো সমস্যা নেই। আপনি বলেছেন সরওয়ার আলমগীর জামাত শিবিরের জন্য আতঙ্ক। আপনি কেন আতঙ্ক হবেন? আমরা আপনাকে মনে করি আপনি একজন জনপ্রতিনিধি, আপনি একজন সমাজসেবক, আপনি ফটিকছড়ির জনগণের সেবা করার জন্য আপনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, আপনি কেন আতঙ্ক হবেন? আপনি যদি জনগণের জন্য আতঙ্ক হন, তাহলে এটা তো খারাপ মেসেজ গেল। বরং আপনার উচিত ছিল আপনি সবাইকে নিয়ে, ফটিকছড়িবাসীকে নিয়ে আপনি ফটিকছড়িটাকে গঠন করবেন, এইরকম বক্তব্য আসা দরকার ছিল আপনার মুখ থেকে। কিন্তু আপনি বলেছেন সরওয়ার আলমগীর সাহেব জামাত শিবিরের জন্য আতঙ্ক। তার মানে আপনি এখন থেকে কি মেসেজ দিচ্ছেন? আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, তাহলে জামাত শিবিরকে দমন করবেন, এই মেসেজটি কি দিচ্ছেন আপনি? আমরা এই ধরনের কোনো মেসেজ দিতে চাই না। নুরুল আমিন সাহেবের পক্ষ থেকে আমরা ফটিকছড়ির সকলকে নিয়ে, আপনাদেরকে সহ নিয়ে, বিএনপির ভাইদেরকে সহ নিয়ে আমরা ফটিকছড়ি গঠন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। আর আপনি যদি ব্যাংকের টাকাগুলো পরিশোধ করে উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে যদি আপনি নির্বাচনে আসেন, আমরা সবাই মিলেমিশে আমরা ইলেকশন করব, একটা সম্মিলিতভাবে ফটিকছড়ি গঠন করার জন্য আপনি সহ আমরা সবাই কাজ করব। এবার আসল তথ্য আপনাদেরকে আমি পেশ করছি, কি কারণে নির্বাচন কমিশনে আপনার নমিনেশনটা বাতিল হয়েছে। আমরা নির্বাচন কমিশনের 18 তারিখের শুনানিতে আমরা শুনানি করেছি, আমাদের আইনজীবী প্যানেল, সিনিয়র আইনজীবীরা শুনানি করেছেন। আমরা সকালে বলেছি নির্বাচন কমিশনের শুনানিতে যে উনি একজন লোন ডিফল্টার, অনেক তথ্য গোপন করেছেন, সেটা আমরা বিস্তারিত প্রমাণ আমরা নির্বাচন কমিশনে দিয়েছি। আপনাদের পক্ষ থেকে আপনাদের লয়ার একটা হাইকোর্টের স্টে অর্ডার দিয়েছেন, যেটা আপনারা রিটার্নিং অফিসার ডিসির কাছে দিয়েছেন। যেহেতু হাইকোর্টের স্টে অর্ডার, সেজন্য নির্বাচন কমিশন এটা কোনো এই যে আপনাদেরটাই আমলে নিয়েছেন। আমরা বলেছি আমাদের প্রিমিয়ার লিজিংয়ের একটা সুপ্রিম কোর্টে একটা সিভিল পিটিশন পেন্ডিং আছে, সেটা আজকে বিকালে শুনানি হবে। আপনি বিকেলে পর্যন্ত আপিল শুনানিটা স্থগিত রাখেন, নির্বাচন কমিশনকে আমরা বলেছি। নির্বাচন কমিশন বলল যে যেহেতু হাইকোর্টের অর্ডার আছে সরওয়ার আলমগীর সাহেবের, আমরা আপনাদের আপিলটা নামঞ্জুর করব। যদি আপনারা বিকেলের মধ্যে সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে আসতে পারেন,
তাহলে আমরা বিবেচনা করব। ইন দ্য মিন টাইম প্রিমিয়ার লিজিংয়ের যে সুপ্রিম কোর্ট একটা সিভিল পিটিশন দায়ের করেছেন, যেটাতে আপনি হাইকোর্টের স্টে অর্ডার নিয়েছেন, তার বিরুদ্ধে প্রিমিয়ার লিজিং সুপ্রিম কোর্টে সিভিল পিটিশন দায়ের করেছেন। আপনারা যারা বলছেন নুরুল আমিন সাহেব মামলা করেছেন, কিন্তু ডকুমেন্ট কি বলে? সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর 35 অফ 2026, অর্থাৎ এই সিভিল পিটিশন অ্যাপিলেট ডিভিশনে দায়ের করেছেন প্রিমিয়ার লিজিং। এই প্রিমিয়ার লিজিং 18 তারিখ বিকেলে এটা শুনানি করেছেন চেম্বার জজ আদালতে, আপিল বিভাগে। তখন এই আপিল বিভাগ আদেশ দিয়েছেন, হাইকোর্টে সরওয়ার আলমগীর সাহেব যে স্টে অর্ডারটা নিয়েছেন সেটা বাতিল করে দিয়েছেন। হাইকোর্টের স্টে অর্ডার বাতিল করে দিয়েছেন। এই সুপ্রিম কোর্টের আদেশটা সাথে সাথে এটা নির্বাচন কমিশনে পৌঁছার পরে, যেহেতু সুপ্রিম কোর্টের আদেশ, আপনাদের ছিল হাইকোর্টের আদেশ, এই সুপ্রিম কোর্টের আদেশের আলোকে আপনার প্রার্থিতা বাতিল করেছে, নুরুল আমিন সাহেবের আপিলটা গ্রহণ করেছে। তার মানে নুরুল আমিন সাহেবের আপিলটা মঞ্জুর করে সরওয়ার আলমগীর সাহেবের প্রার্থিতাটাকে বাতিল করেছে। তাহলে নির্বাচন কমিশন এই যে সরওয়ার আলমগীর সাহেবের প্রার্থিতা বাতিল করেছে, নুরুল আমিন সাহেবের কি মামলার কারণে নাকি ব্যাংকের প্রিমিয়ার লিজিংয়ের মামলার কারণে? আপনারা যারা বলছেন নুরুল আমিন সাহেব মামলাবাজ, নুরুল আমিন সাহেবের মামলার কারণে ওনার নমিনেশন বাতিল হয়েছে, ওনার নমিনেশন বাতিল হয়েছে ব্যাংকের প্রিমিয়ার লিজিংয়ের সুপ্রিম কোর্টের আদেশে। এই সুপ্রিম কোর্টের আদেশের কারণে নুরুল আমিন সাহেবের আপিলটা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরপরে আপনারা এই নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে আপনারা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। এই রিট পিটিশন দায়ের করার পরে আপনারা 20 তারিখ এটা শুনানি করেছেন। শুনানি করার পরে বিস্তারিত শুনানির পরে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আপনাদের হাইকোর্টের অর্ডারটাকে ব্যাকেট করে স্টে করে দিয়েছেন, সেজন্য আপনারা রিট পিটিশনটা শুনানি করেন নাই। আপনারা শুনানি না করে, যেহেতু আপনাদের পক্ষে রায় যাবে না মহামান্য হাইকোর্ট থেকে, সেজন্য রিট পিটিশনটা আপনারা শুনানি না করে 22 তারিখ আউট অফ লিস্ট করলেন হাইকোর্ট ডিভিশন থেকে, অর্থাৎ আপনারা এই মামলাটা প্রত্যাহার করে নিয়েছেন। এরপরে আপনারা পরের দিন সুপ্রিম কোর্টের যে আদেশ আছে সেটাকে ব্যাকেট করার জন্য আপনারা সুপ্রিম কোর্টে প্রিমিয়ার লিজিং ব্যাংকে লয়ারের মাধ্যমে একটা দরখাস্ত দিয়েছেন। দরখাস্ত দিয়ে আপনারা কি বলেছেন? দরখাস্ত দিয়ে আপনারা বলেছেন যে আমরা আজকে প্রিমিয়ার লিজিং লিমিটেডকে আপনারা 3 কোটি টাকা দিয়েছেন। এই যে সরওয়ার আলমগীর সাহেবের চেক 50 লক্ষ 50 লক্ষ, এইভাবে আপনারা কয়েকটা চেকে, এগুলো হচ্ছে সরওয়ার আলমগীর সাহেবের চেক 20 তারিখের 20/1/2026। আপনারা রিট পিটিশনটা প্রত্যাহার করে কি করলেন? প্রিমিয়ার লিজিংকে আপনারা 3 কোটি টাকা দিয়েছেন। তাহলে এগুলো হচ্ছে ডকুমেন্ট চেক। এই যে আপনারা 3 কোটি টাকা দেওয়ার পরে আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে আমরা প্রিমিয়ার লিজিংয়ের টাকাটা আমরা 3 কোটি টাকা দিয়েছি, ওনাদের লয়ার আসছে, আমরা এটা প্রত্যাহার চাই, আমাদের সাথে আপোষ হয়ে গেছে। যে কিন্তু প্রিমিয়ার লিজিং আপনাদের নিকট পাবে 16 কোটি টাকা, 16 কোটির চাইতে বেশি। আপনারা 3 কোটি টাকা দিয়ে যে কোনোভাবে তাদেরকে ম্যানেজ করেছেন, যেভাবে হোক আপনারা ম্যানেজ করেছেন। তাহলে আপনারা যদি ঋণ খেলাফি না হইতেন, প্রিমিয়ার লিজিংয়ের মামলার কারণে আপনার নমিনেশনটা বাতিল হয়েছে, সেটা যদি না হতো, সত্য না হতো, আপনারা প্রচার করছেন নুরুল আমিন সাহেবের মামলা করছেন, নুরুল আমিন সাহেব মামলা করছেন, তাহলে আপনারা প্রিমিয়ার লিজিংকে 3 কোটি টাকা 20 তারিখ কেন দিলেন? প্রিমিয়ার লিজিংয়ের লয়ারের মাধ্যমে আপনারা সুপ্রিম কোর্টে কেন দরখাস্ত দিলেন? আপনারা কেন হাইকোর্ট থেকে আপনাদের রিটটা আউট অফ লিস্ট করলেন? এগুলা পরিষ্কার আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি ডকুমেন্ট দিয়ে সব কিছু আপনাদের কাছে উপস্থাপন করছি। তাহলে এই 3 কোটি টাকা দেওয়ার পরে যখন সুপ্রিম কোর্টে আপনারা দরখাস্ত দিলেন, আপনাদের দরখাস্তটা মঞ্জুর করেছে, ব্যাংকের দরখাস্তটা মঞ্জুর করেছে, এটা ব্যাকেট করেছে। তাহলে এরপর আপনারা
কিন্তু এই স্টে অর্ডার যেটা ছিল, এখানে 5টা ব্যাংক ছিল। 5টা ব্যাংকের মধ্যে আপনারা শুধু একটা ব্যাংকের টাকা দিয়েছেন, বাকি 4টা ব্যাংকের টাকা আপনারা পরিশোধ করেন নাই। ওখানে 5টা ব্যাংক ছিল, 214 কোটি টাকা। এরপরে আপনারা এই অর্ডারটা পাওয়ার পরে আপনাদের হাইকোর্টের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য যে রিট, সে রিটটা আপনারা আরেকটি বেঞ্চে নিয়ে গেলেন, যেটা গতকাল শুনানি হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা। ওখানে আমরা কি বলেছি, ওখানে আপনারা বলেছেন আপনারা এখনো লোন ডিফল্টার না, এখনো আপনারা স্বীকার করছেন না আপনারা লোন ডিফল্টার না। আমরা দেখাইলাম আপনি লোন ডিফল্টার, আপনি যমুনা ব্যাংকের লোন ডিফল্টার। আপনি হাইকোর্ট থেকে এটাও স্টে নিয়েছেন, এটার বিরুদ্ধেও যমুনা ব্যাংক সুপ্রিম কোর্ট করেছে 2022 সালে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 3257/2022। 2022 সালে তারা সুপ্রিম কোর্ট থেকে আদেশ নিয়েছেন, অর্থাৎ আপনি লোন ডিফল্টার। আপনার হাইকোর্টের আদেশটাকে ব্যাকেট করে দিয়েছেন এই যমুনা ব্যাংকের সুপ্রিম কোর্টের এই মামলার কারণে। এটা যখন আমরা গতকাল কোর্টকে দেখাইলাম, তখন আপনারা আবার কোর্ট থেকে সময় নিয়ে নিলেন যে ঠিক আছে মাইলট, আমরা এই যমুনা ব্যাংকের টাকাটা আমরা দিয়ে আসব। এরপরে আপনি শুনানির জন্য রাখেন, অর্ডারের জন্য রাখেন। তার মানে আগামী 27 তারিখ রাখার জন্য আপনাদের পক্ষ থেকেই আবেদন করা হয়েছিল। তাহলে এটা কি গতকাল যে আপনারা আদেশ পান নাই, এটা কি নুরুল আমিন সাহেবের মামলার কারণে নাকি যমুনা ব্যাংকের মামলার কারণে? তাহলে আপনারা যদি লোন ডিফল্টার না হইতেন, তাহলে গতকাল তো আপনাদের আদেশ পাওয়ার কথা ছিল, আপনারা প্রার্থিতা ফেরত পাওয়ার কথা ছিল। আপনারা নিজেরাই তো বলেছেন যমুনা ব্যাংকের টাকাটা আমরা দিয়ে আসব, তাদেরকে আমরা ম্যানেজ করে আসব, তাদের সুপ্রিম কোর্টের আদেশকে আমরা ব্যাকেট করার জন্য আমাদেরকে মাইলট সুযোগ দেন। আপনাদের লয়ার প্যানেলই তো বলেছে। তাহলে আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন নুরুল আমিন সাহেবের মামলার কারণে আপনারা হয়রানি হচ্ছেন, আপনাদের প্রার্থিতা বাতিল হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার। নুরুল আমিন সাহেব শুধুমাত্র আইনের কাছে তথ্য দিয়েছেন, শুধুমাত্র তথ্য সরবরাহ করেছেন, আইনের আশ্রয় চেয়েছেন যে উনি একজন বিভিন্ন ব্যাংকের লোন ডিফল্টার, আমরা এটা আইনের প্রতিকার চাই। উনি নির্বাচন কমিশনে এসেছেন, হাইকোর্টে এসেছেন, সুপ্রিম কোর্টে এসেছেন। তো আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, আমরা সবাই মিলে আমরা ফটিকছড়ি আসনে আমরা সবাই মিলে ফটিকছড়ির জন্য কাজ করতে চাই। নুরুল আমিন সাহেব জামাত ইসলামের পক্ষ থেকে উনি প্রার্থী হিসেবে কাজ করছেন। আপনারাও যদি ব্যাংকের টাকা পরিশোধ করে লোন ডিফল্টার থেকে মুক্ত হয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে আপনারাও যদি মাঠে ফিরে আসেন, সুপ্রিম কোর্টের আদেশে আপনারা মাঠে ফিরে আসেন, তাহলে আমরা সবাই আপনাকে ওয়েলকাম জানাবো। আমরা মিলেমিশে আমরা নির্বাচনটা আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ। সুতরাং যেটুকু আমার সামারি সেটা হচ্ছে, আপনি আজকে পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত আপনি লোন ডিফল্টার, আপনি হলফনামে তথ্য গোপন করেছেন, সেজন্য আমাদের এই মামলা, আমাদের এই আইনি লড়াই। এরপরে যদি আপনি সুপ্রিম কোর্ট থেকে আপনাকে মুক্ত করে আপনি ব্যাংকের টাকা পরিশোধ করে যদি কোর্ট যদি বিবেচনা করে যে আপনি যেহেতু টাকা পরিশোধ করছেন আপনাকে সুযোগ দিবে, সেটা কোর্টের এখতিয়ার, সেটা আমরা সবাই মেনে নিতে বাধ্য। আমরা সবাই এটা মেনে নিতে বাধ্য। আমরা সবাই এটা মেনে নেওয়ার মানসিকতা আমাদের আছে। সুতরাং কোনো ধরনের আপনারা বিভ্রান্তি ছড়াবেন না, ডকুমেন্টের বাইরে কথা বলবেন না, নথির বাইরে কথা বলবেন না। আপনারা যারা অনেকে এই বিভ্রান্তিগুলো ছড়াইতেছেন, আপনাদের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছেন, এটা মোটেই ঠিক হচ্ছে না। আপনারা যারা বিভ্রান্তি ছড়াইতেছেন, আপনারা মামলার নথিপত্র পর্যন্ত দেখেন নাই, আপনারা মামলার ফাইল পর্যন্ত কেটে দেখেন নাই, কিন্তু আপনারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি যতগুলো কথা বলেছি সবগুলো আমি ডকুমেন্ট ভিত্তিক বলেছি, তথ্য ভিত্তিক বলেছি। আশা করছি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ শুনে আশা করি এই যে বিভ্রান্তি নুরুল আমিন সাহেব এবং জামাত ইসলামী সম্পর্কে ছড়াইতেছেন, এটার নিরসন হবে বলে আমি আশা করছি। সবাই আমরা যাতে এটা সম্পূর্ণভাবে
মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এটা নিষ্পত্তি করতে পারি, সবার জন্য কল্যাণকর হয় এই কামনা করেই আপনাদের সবাইকে আমার ভিডিওটাকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।